আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত খাজা কালুশাহ রহমতুল্লাহ আলাহি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস 2022 এই ক্লাসের আমাদের স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার পরিচয় মোহাম্মদ শাহনেওয়াজ আলম নাদিম, সহকারী শিক্ষক গণিত। করোনা ভাইরাসের প্যান্ডামিকের কারণে সরকারি সিদ্ধান্ত মোতাবেক যেহেতু এখন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, তো এখন আমরা প্রায় প্রত্যেক প্রতিষ্ঠান অনলাইন ক্লাসমুখী হতে বাধ্য হয়েছি। তো শিক্ষার্থীদের পড়াশোনাকে কন্টিনিউ করার সুবিধার্থে আমরা অনলাইন ক্লাস আজকে থেকে চালু করেছি। তো সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হচ্ছে দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের দুইটা ক্লাসের জন্য এই ক্লাসটা ফলপ্রসূ হবে। তো আমি এখানে টপিকটা লিখে রেখেছি। আমাদের আজকের সাবজেক্টটা হচ্ছে গণিত। আমরা যে অধ্যায়টা করব সেটা হচ্ছে অনুশীলনী 13.1 ও 13.2। এই ক্লাসটা হচ্ছে শুধুমাত্র দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য। আমি এই দুইটা চ্যাপ্টারকে কম্বাইন করে এখানে একটা সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করেছি, যে প্রশ্নটা সকল বোর্ড 2018 সালে এসেছিল। সকল বোর্ড 2018, অর্থাৎ 2018 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল ওটা একটি কোশ্চেনে সকল বোর্ড কম্বাইন্ড পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, তো এই সকল বোর্ড 2018 সালে অনুশীলনী 13 এবং 13.1 ও 13.2 যেটা হচ্ছে সসীম ধারা, এই সসীম ধারার উপর ডিপেন্ড করে এখানে একটা সৃজনশীল প্রশ্ন আমি লিখে রেখেছি। এই প্রশ্নটা এখন আমরা সলিউশন দেব। ওকে, সবাইকে মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা প্রশ্ন লিখে রেখেছি 3 + 6 + 9 + 12 + and so on and so on and so on। আমরা সকলেই জানি, আমি ক্লাসেও বলেছি, ধারা হতে হলে নির্দিষ্ট কিছু টার্ম লাগবে, প্রক্রিয়া চিহ্ন যোগ অথবা বিয়োগ লাগবে, এবং এই ধারা হওয়ার মূল যে শর্ত সেটা হচ্ছে এই 3 ডটের একটা ফিগার থাকবে, যেটাকে বলা হয় and so on, মানে আরো অনেক আছে। তো প্রথমে এই উদ্দীপকের উপর ডিপেন্ড করে আমাদেরকে এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। সেখানে প্রথম প্রশ্ন হচ্ছে ক, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। খতে বলা হচ্ছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করো। গতে বলা হচ্ছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তা আমরা ধাপে ধাপে 3টা প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা প্রথম প্রশ্নের সলিউশনের দিকে যাচ্ছি। ক নাম্বার, আমাদের উদ্দীপকটা দেওয়া আছে 3 + 6 + 9 + 12 + and so on। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমাদের কতে বলা হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে শর্ট আউট করব? এই অঙ্কটাকে যদি শর্ট আউট করতে হয় তাহলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে। আমরা একটা সূত্র জানি, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান সমান n × n + 1 / 2। তোমরা শিক্ষার্থীরা যারা আছো তারা আমার সাথে সাথে এখন লিখতে হবে, ব্যাপারটা এমন না। এখানে ক্লাসটা করে আমরা ক্লাস যেহেতু আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ক্লাসটা দেখে নিতে পারবা। শুধু মনোযোগ সহকারে ক্লাস করার জন্য আহ্বান জানাচ্ছি, পরবর্তীতে তোমরা তোমাদের সুবিধার্থে দেখে নিতে পারবে। তো আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা যদি করতে হয় ক নাম্বার, আমরা একটা সূত্র জানা আছে। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান হচ্ছে n × n + 1 / 2। অর্থাৎ n সংখ্যক যে স্বাভাবিক সংখ্যা আছে ওই সকল সংখ্যাকে নিয়ে যে সমষ্টি বের করতে হয় তার সূত্র হচ্ছে n × n + 1 / 2। এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। বাট আমাদের প্রশ্নে কিন্তু বলছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এই অঙ্কটাকে আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি ইকুয়াল। আমাদের প্রশ্নে যেহেতু এখানে সূত্রের ভিতরে যেহেতু n সংখ্যক, তাই এখানে সূত্রের ভিতরে n আছে। যেহেতু আমরা এখন সমষ্টি বের করবো 20টি, তাহলে n এর স্থলে যেহেতু 20 চলে আসছে, তাহলে আমরা n এর মান এখানে ইনপুট করে দিব।
হচ্ছে 20 ইন্টু 20 প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 20 ইন্টু 20 এর সাথে 1 যোগ করলে 21, নিচে হচ্ছে 2 দিয়ে যদি আমরা 20 কে কাটি 10 পাচ্ছি। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 21 দুগুণা 42, আর এখানে শূন্যটা বসে যাবে। এটাই হচ্ছে আমাদের পয়ের আনসার। সরি, 21 দুগুণা 42 না, এটা হবে এখানে, সরি আমার একটু মিস্টেক, 2 দিয়ে 20 কে কাটলে আমরা 10 পাচ্ছি। তো 10 কে 21 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? 210 হবে। 21 কে 21, নিচে একটা শূন্য বসে যাবে। এটাই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে আমাদের পয়ের আনসার। তাহলে আমাদের পথে যে প্রশ্নটা বলা ছিল প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই সূত্রটাকে আমরা এই সূত্রটা যদি জানি, এই সূত্রের মাধ্যমে আমরা প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, এখন আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা করব। আমাদের খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 630 হলে n এর মানটা নির্ণয় করো। অর্থাৎ পদ সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তাহলে ধারাটির মানে হচ্ছে যে আমাদের উদ্দীপকে যে ধারা আছে সেই ধারার n সংখ্যক পদের সমষ্টি যদি এত হয় তাহলে n এর মান নির্ণয় করতে হবে। এখন আমরা সবাই জানি অনুশীলনী 13 হচ্ছে সসীম ধারা। এটা দুইটা পার্টে বিভক্ত। 13.1 হচ্ছে সমান্তর ধারা, 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। এখন আমাদের প্রশ্নে যে ধারাটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি কি সমান্তর না গুণোত্তর, আগে আমাদেরকে সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা ধারাটাকে আইডেন্টিফাই করতে পারি তখন আমরা কিন্তু, যেহেতু সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এক ধরনের, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে আরেক ধরনের। তাহলে আমরা সমষ্টির সূত্রটা যদি অ্যাপ্লাই করতে হয়, ফার্স্ট অফ অল আমাদেরকে কনফার্ম করতে হবে যে এটা আসলে কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু রাফ দেখি, 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস এন্ড সো, ঠিক না? তো এই ধারাটা কি অ্যাকচুয়ালি কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? ধারাটা যদি সমান্তর হতে হয় আমরা সবাই জানি যে প্রত্যেক ক্ষেত্রে অন্তরফল সমান থাকতে হবে, আর ধারাটা যদি গুণোত্তর হতে হয় আমাদের প্রত্যেক ক্ষেত্রে অনুপাতটা সমান থাকতে হবে। তাহলে আমরা প্রথমে দেখবো যে আমাদের এই ধারাটার কি অন্তরফল সমান নাকি ভাগফল সমান। যদি অন্তরফল সমান হয় তাহলে সমান্তর ধারা, আর যদি ভাগফল সমান হয় তাহলে গুণোত্তর ধারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 6 এবং 3 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 3, ঠিক কিনা? 9 এবং 6 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 3, 12 এবং 9 এর যে ডিফারেন্স সেটা হচ্ছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফারেন্স অর্থাৎ অন্তরফলটা যেহেতু সমান, তাহলে আমরা কনফার্ম করে ফেললাম যে প্রদত্ত ধারাটা কিন্তু সমান্তর ধারা। তাহলে আমাদের এখানে সমষ্টি যে সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই হবে, যেহেতু আমরা ধারাটা কনফার্ম করে ফেলছি। ওকে, তাহলে আমরা এখন এই অঙ্কটা লিখতে পারি। প্রদত্ত ধারাটি অর্থাৎ উদ্দীপকের যে ধারা আছে সেটা, এখানে ধারাটি বলতে এই উদ্দীপকের ধারা কথা বলা হচ্ছে। তাহলে প্রদত্ত ধারাটি সমান সমান কত? 3 প্লাস 6 প্লাস 9 প্লাস 12 প্লাস এন্ড সো অন এন্ড সো অন। ওকে, তাহলে এখন আমরা যেহেতু এটা কনফার্ম করলাম এটা সমান্তর ধারা, তাহলে আমরা এখানে লিখব এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ a equal 3 সাধারণ অন্তর অর্থাৎ বিয়োগফলটাকে আমরা অন্তর বলি, সাধারণ অন্তর d equal to, এটা বের করার সবসময় ফর্মুলা হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ। তাহলে 6 - 3 equal to 3। এখন আমাদের যেহেতু অঙ্কের ভিতরে n দেখা যাচ্ছে, আমরা সবাই জানি nটা কিন্তু এখানে পদ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব পদ সংখ্যা সমান সমান n। ওকে, তাহলে আমাদের ধারা কিন্তু শেষ পদ দেওয়া নেই। আমাদের সমষ্টি সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ধারার যদি শেষ পদ দেওয়া থাকে তখন সমষ্টি সূত্র বের করতে হলে n এর মানটা ফাইন্ড আউট করতে হবে। আগে n এর মান ফাইন্ড আউট করে তারপর আমরা সমষ্টি সূত্র বের করব। আরেকটা সূত্র হচ্ছে যে যদি ধারার শেষ পদ দেওয়া না থাকে তাহলে সরাসরি সমষ্টি সূত্র অ্যাপ্লাই হবে। আমাদের যে গিভেন ধারাটা আছে এখানে কিন্তু ধারার কোনো শেষ পদ নেই, তাহলে আমরা সরাসরি সমষ্টি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এখন আমাদেরকে প্রশ্নে কি বলছে আমরা সেটা একটু খেয়াল করি। আমাদের এই উদ্দীপককে কেন্দ্র করে আমরা এখানে মানগুলো নিয়ে ফেললাম। এখন আমাদের প্রশ্নে বলা হচ্ছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি যদি 630 হয় তাহলে n এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা এখানে দেখো আমরা কি করতেছি, এখানে যেহেতু মানটা দেওয়া আছে
n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি সমান 630। আচ্ছা, এখন আমরা এই ধারাটা তো সমুদ্র ধারাটা কনফার্ম করলাম। এখন আমরা সমুদ্র ধারাতে n সংখ্যক পদের সমষ্টি সূত্র জানি, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দেব। তাহলে বা আমরা সমষ্টি সূত্র যেটা জানি সেটা হচ্ছে n ডিভাইডেড বাই 2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল টু 630। বা এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে n এর মানটা বের করতে হবে। তাহলে n এর মান যদি বের করতে হয় আমাদের বাকি যে ভেরিয়েবলগুলো আছে তাদের মান জানতে হবে, a এবং b এর মানটা জানতে হবে। তো উল্লেখ্য আমরা কিন্তু এখানে a এবং b এর মানটা জানি। তাহলে আমরা এখন শুধু a এবং b এর মানটা বসাই, ইনপুট করে আমরা ক্যালকুলেশন করব, আমাদের n এর মানটা চলে আসবে। তাহলে দেখি n ডিভাইডেড বাই 2 ইনটু 2, এরপর এখানে a এর মানটা হচ্ছে 3, a এর মান 3 দিব প্লাস n মাইনাস 1, d এর মানটা কত, d এর মান হচ্ছে এখানে 3, তাহলে আমরা এখানে 3 ইনপুট করলাম ইকুয়াল টু 630। বা n ডিভাইডেড বাই 2 ইনটু 3 দুগুণ হচ্ছে 6 প্লাস এখানে কত পাচ্ছি 3n মাইনাস 3 ইকুয়াল টু 630। বা n ডিভাইডেড বাই 2 ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি আমরা, এখানে 6 থেকে 3 যোগ করলে কত হয় 3 প্লাস 3n ইকুয়াল টু 630। n by 2 into 2a plus n minus 1 into d। আচ্ছা, তারপর আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে n ডিভাইড বাই 2, এখান থেকে চাইলে আমরা কিন্তু এখানে 3 কমন নিতে পারি। তাহলে আমরা যদি 3 কমন নিয়ে ফেলি তাহলে এখানে হবে 1 প্লাস n ইকুয়াল টু 630। বা তারপর আমরা যেটা পাচ্ছি এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দেব। তাহলে এখানে পাচ্ছি এটাকে এটা কমন না নিলেও চলতে আছে, যদি কমন নিয়ে ফেলছি আবার গুণ করে দিই, n এর সাথে 3 গুণ করো 3n প্লাস এখানে 3 n এর সাথে 3 গুণ করে তার সাথে 1 গুণ করলাম 3n প্লাস এখন 3 এর সাথে n গুণ করে তার সাথে n গুণ করে কত আসবে 3n স্কয়ার ইকুয়াল টু, এবার এই 2টা যেহেতু এখানে আর হর আছে এটা আমরা আর গুণ করে ওখানে নিয়ে যাব, তাহলে 630 ইনটু কত 2। তাহলে এখন আমরা কত পাচ্ছি এখানে, বা 3n স্কয়ার প্লাস 3n ইকুয়াল টু এখানে 0 এর সাথে 0, 3 দুগুণ 6, 6 দুগুণ কত 12, 0টা বসাই দিলাম, ঠিক আছে 2 দ্বারা গুণ করলাম আর কি, 0 2 এর সাথে 0 গুণ 0, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 1260। এখন আমরা এখানে এই 1260 কে এই পাশে পক্ষান্তর করে নিয়ে আসবো, তাহলে 3n স্কয়ার প্লাস 3n এই প্লাস 1260 দিলে এই পাশে চলে আসে, তাহলে 1260 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে n এর মান। আচ্ছা, এখন এখানে যেহেতু প্রত্যেকটা টার্মের সাথে এখানে 3 আছে এখানে 3 আছে, এখন 1260 কি 3 দ্বারা বিভাজ্য সেটা দেখতে হবে। যদি 1260 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা এখান থেকে 3 কমন নিতে পারি, অর্থাৎ কমন নেওয়ার অর্থ হচ্ছে যে সবগুলা ভাগ পেতে হবে। যেমন আমরা এই দুইটা থেকে কিন্তু 3 কমন নিতে পারি, এখান থেকে কি আসলে 3 কমন যাবে? যদি এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এখান থেকেও আমরা 3 কমন নিতে পারবো। তো 3 4 12, 3 2 6 0, হ্যাঁ ভাগ বিভাজ্য তো 3 দ্বারা অবশ্যই বিভাজ্য, তাহলে আমরা এখানে 3 কমন নিতে পারি। আমরা 3 কমন নিলে এখানে কি পাচ্ছি, বা মনে মনে 3 কমন নিয়ে বলি, তাহলে 3 কমন নিলে কত হবে এখানে n স্কয়ার প্লাস এখানে কত হবে n মাইনাস এটাকে 3 দ্বারা ভাগ করলে কত হয় 3 4 12, 3 2 6, 0 বসে, ঠিক আছে 3 কমন নিলাম, বা এখানে সাইড করে দিতে পারি কত 3 দ্বারা ভাগ করে, 3 দ্বারা ভাগ করে। আচ্ছা, এখন আমাদের টার্গেট কিন্তু at any cost আমাদেরকে n এর মানটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করে এখানে কত দেওয়া আছে, এখানে আমরা তো সবাই মিডল টার্মের ফর্মুলা জানি, প্রথম পদের সংখ্যা হচ্ছে 1, শেষ পদের সংখ্যা হচ্ছে 420। তাহলে আমাকে মনে মনে দুইটা সংখ্যা কনসিডার করতে হবে, যে দুটো সংখ্যাকে গুণ করলে 420 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে কত হবে 1 হবে। সেই দুটো সংখ্যা কত, এখানে 420 আছে তাই না, তো 420 কে মিডল টার্ম করলে আমরা যে দুটো সংখ্যা পাবো সেটা হচ্ছে, যদি আমরা এটাকে 21 দিয়ে ভাগ করি 21 দুগুণা 42, শূন্যটা বসাই দিলাম, তাহলে 21 থেকে 20 বিয়োগ করলে তো অবশ্যই 420 হয়। তাহলে বোঝা গেল এটা মিডল টার্ম করলে আমাদের কত আসবে 21 এবং 20 আসবে। তাহলে 1 এর মিডল টার্ম হচ্ছে n স্কয়ার প্লাস এখানে 1 কে ভাঙার জন্য 21 - 20 ব্র্যাকেট দিয়ে n - 420
বলে রাখি, কোন একটা রাশিকে যদি মিডল টার্ম করতে হয়, আমরা জানি মিডল টার্ম যে রাশিকে করি সেখানে কিন্তু 3টা টার্ম থাকে, সেখানে কিন্তু 3টা টার্ম থাকে, 1টা 2টা 3টা। যেহেতু আমরা মিডলকে ভেঙে ফেলতেছি, মিডলকে ভাঙলে আমাদের টোটাল টার্ম হয়ে যাচ্ছে কয়টা? 4টা। এখন আবার অঙ্ক হয়েছে কি হয় না কিভাবে বুঝবো? আমাদের এখানে গুণফল মিলতে হবে, যোগ অথবা বিয়োগফল মিলতে হবে, ঠিক না? গুণফলও মিলে গেছে, যোগ অথবা বিয়োগফলও মিলে গেছে। আরেকটা উপায় হচ্ছে, কোন একটা রাশিকে যদি মিডল টার্ম করা হয়, ওই রাশিতে যদি মাইনাস থাকে, কি থাকে? মাইনাস থাকে, তখন আমরা মিডল টার্ম করলে যেহেতু 4টা পদ হচ্ছে, তাহলে সবসময় কিন্তু 2টা প্লাস হবে, 2টা প্লাস সাইন বিশিষ্ট হবে, 2টা মাইনাস সাইন বিশিষ্ট হবে। তাহলে আমাদের এখানে 2টা সাইন প্লাস 2টা সাইন মাইনাস, তার মানে অঙ্কটা পুরোটাই ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব? এখান থেকে এখানে n আছে, এখানে n আছে, বিলম্ব রেখে n কমন নিয়ে ফেলি, তাহলে n প্লাস 21 মাইনাস এখানে 20 দ্বারা যদি 20 কমন নিয়ে ফেলি, n মাইনাস মাইনাস কি হবে? প্লাস 21 ইকুয়াল টু 0। তাহলে বা n প্লাস 21 কমন নিলাম, তাহলে n মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে দুইটা সম্মিলিত রাশি গুণফল যদি 0 হয়, আমরা সবাই জানি সেপারেটলি সবগুলোর মান কি হয়? 0 হয়। তাহলে আমরা এখানে লিখব হয়, তাহলে হয় n প্লাস 21 ইকুয়াল টু 0 অথবা n মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে বা n ইকুয়াল টু মাইনাস 21 বা n ইকুয়াল টু কত? 20। আমাদের প্রশ্নে বলেছে কিসের মান বের করতে? n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের n এর কিন্তু মান এখানে দুইটা আসছে, একটা হচ্ছে মাইনাস 21, এখন আরেকটা n এর মান হচ্ছে 20। আমরা সবাই জানি n টা হচ্ছে পদ সংখ্যা, যেহেতু পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে n এর যে মান একটা নেগেটিভ আসছে আর একটা পজিটিভ আসছে, এই নেগেটিভ মানটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা লিখব, যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই n ইকুয়াল টু মাইনাস 21 গ্রহণযোগ্য নয়। তাহলে সুতরাং n ইকুয়াল টু কত হবে? 20। এটাই হচ্ছে आंसर। ওকে, তাহলে আমরা আমাদের খ নম্বর প্রশ্নটা কিন্তু সলিউশন করে ফেললাম। অর্থাৎ ধারাটির n সহ পদের সমষ্টি 630 হলে n এর মান নির্ণয় করতে বলছে। ধারাটি মানে গিভেন ধারা। আমাদের গিভেন ধারাটা যেহেতু আমরা প্রথমে ফাইন্ড আউট করলাম, এটা কি আমরা রাফ করে দেখছিলাম, এটা সমান্তর ধারা। প্রদত্ত ধারাটি লিখে, এটা যেহেতু সমান্তর ধারা, তাহলে আমরা লিখলাম এটি একটি সমান্তর ধারা, যার প্রথম পদ a এর মান আছে, d এর মান আছে। এখানে n টা হচ্ছে পদের সংখ্যা লিখলাম। তারপর দেওয়া আছে কি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 630, সেটা লিখলাম। এবার n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে যেটা n/2 * 2a + n - 1 * d = 630। ঠিক আছে, এটা বসালাম। তারপর এখানে আমরা ক্যালকুলেশন করতে n এর মানটা চলে আসলো। n এর মান দুইটা আসছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। যেহেতু নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, তাই এটাকে আমরা এলিমিনেট করে আমরা ধনাত্মক মানটাকে গ্রহণযোগ্য করলাম। ওকে, আচ্ছা, এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলিউশন করব। গ নম্বরটা এখন আমরা সমাধান করব। ওকে, আমরা এখানে গ নম্বর প্রশ্নটা সলিউশন করতে যাচ্ছি। আমাদের গ নম্বর প্রশ্ন কি বলছে একটু খেয়াল করি। আমাদের গতে বলা হচ্ছে ধারাটির মানে হচ্ছে গিভেন ধারা। আচ্ছা, ধারাটির প্রথম পদকে প্রথম পদ, আমরা সবাই জানি সমান্তর ধারার প্রথম পদকে এ দ্বারা ডিনোট করা হয়, গুণোত্তর ধারার প্রথম পদকে কিন্তু এ দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা, ধারাটির প্রথম পদকে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারা তৈরি করো এবং ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা লিখব খ হতে প্রাপ্ত a সমান 3, d সমান কত? 3। আচ্ছা, এখন আমাদের বলছে, আমরা জানি এই খ তে আমরা যে a এর মানটা পেয়েছিলাম এটা সমান্তর ধারার প্রথম পদ, আর d টা হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ। আচ্ছা, আমাদের প্রশ্নে বলা হচ্ছে ধারাটির প্রথম পদকে প্রথম পদ। তাহলে প্রশ্ন মতে প্রথম পদকে প্রথম পদ, তাহলে প্রথম পদ a ইকুয়াল টু, অর্থাৎ প্রথম পদকে প্রথম পদ মানে হচ্ছে যে প্রথম পদ যা আসছে এখানে তাই থাকবে। তাহলে প্রথম পদ a ইকুয়াল টু কত? 3। এরপর আমাদের প্রশ্নে বলা ছিল সাধারণ অন্তরকে সাধারণ অনুপাত ধরে। আমরা সাধারণ অন্তর, এখানে d টা হচ্ছে সাধারণ অন্তর যার মান হচ্ছে 3। এখন এই সাধারণ অন্তরটা প্রশ্ন মতে কিন্তু সাধারণ অনুপাত হয়ে যাবে। তাহলে আমরা লিখব সাধারণ অনুপাত
প্রকাশ করা হয় আর ইকুয়াল টু, যেহেতু সাধারণ অন্তরটাই সাধারণ অনুপাত, তাহলে সাধারণ অন্তরের মানটাই হবে সাধারণ। আর আমরা তো সবাই জানি ডি মিনস হচ্ছে ডিফারেন্স, এটা সমান্তর ধারার ক্ষেত্রে প্রযোজ্য। আর মিনস হচ্ছে রেশিও, যেটা বাংলা হচ্ছে অনুপাত। ওকে, তাহলে আমরা প্রথম পদ এ এর মান পেয়ে গেলাম, সাধারণ অনুপাত পেয়ে গেলাম। আচ্ছা, সাধারণ অনুপাত ধরে আমাদের কিন্তু নির্ণয় করতে বলছে গুণোত্তর ধারা তৈরি করো। তাহলে গুণোত্তর ধারা যদি বের করতে হয়, গুণোত্তর ধারা কিন্তু একটা সিকোয়েন্স আছে, এই গুণোত্তর ধারা সিকোয়েন্সের মাধ্যমে আমরা এখানে গুণোত্তর ধারা বের করতে পারবো। তাহলে সুতরাং ধারাটি, এই গুণোত্তর ধারা সিকোয়েন্সটা কি? গুণোত্তর ধারা সিকোয়েন্স হচ্ছে a প্লাস ar স্কয়ার প্লাস এন্ড সো অন। ঠিক আছে, এই অ্যাটলিস্ট তিনটা টার্ম লিখতে হবে, তাহলে আমরা বাইরে লিখতে পারবো। আচ্ছা, এখন এই ধারাটা যদি বের করতে হয় আমাদের a এবং r এর মান জানতে হবে। এটা হচ্ছে গুণোত্তর ধারা সিকোয়েন্স, সমান্তর ধারা সিকোয়েন্স হচ্ছে আরেকটা। যেহেতু এখানে গুণোত্তর ধারা তৈরি করতে হচ্ছে, তাই গুণোত্তর ধারা সিকোয়েন্সটা এখানে লিখলাম। এখন আমরা মানটাকে ইনপুট করি। a এর মানটা কত? 3 প্লাস a এর সাথে r গুণ আকারে a এর মান হচ্ছে 3 ইনটু r এর মানটাও 3 প্লাস a এর মানটা হচ্ছে 3, r এর মানটা 3, তারপর স্কয়ার প্লাস এন্ড সো অন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে কত পাচ্ছি? 3 প্লাস 3 3 হচ্ছে 9 প্লাস এখানে 3 পরে স্কয়ার মানে হচ্ছে 9, 9 এর সাথে 3 গুণ করলে কত হয়? 27 প্লাস এন্ড সো অন। তাহলে আমাদের কিন্তু গুণোত্তর ধারাটা চলে আসছে। এটা আসলেই কি গুণোত্তর ধারা? গুণোত্তর ধারা হইতে হলে কি করতে হয়? সাধারণ অনুপাতটা সমান আসে। 9 কে 3 দ্বারা ভাগ করলে 3 আসে, 27 কে 3 দ্বারা ভাগ করলে 3 আসে, তাহলে এটা গুণোত্তর ধারা ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটার কিন্তু দুইটা পার্ট। এই একটা পার্ট হচ্ছে গুণোত্তর ধারা তৈরি করা, এতটুকু একটা পার্ট, তারপর হচ্ছে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি, এটা হচ্ছে আরেকটা পার্ট। তাহলে আমরা কিন্তু 10 নম্বর প্রশ্নের প্রথম পার্টটা অলরেডি সলিউশন করে ফেললাম, এখন আমরা সেকেন্ড পার্টটা করতে যাচ্ছি। আচ্ছা, এখানে ধারাটির 10টি পদের সমষ্টি বের করতে বলছি। আচ্ছা, ভালো কথা, এখানে আমরা কিন্তু সেকেন্ড পার্টটা করতে যাচ্ছি। সেকেন্ড পার্টটা করতে হলে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় কিন্তু দুইটা সূত্র আছে। একটা হচ্ছে a r টু দি পাওয়ার n - 1 ডিভাইডেড বাই r - 1, কখন? যদি r এর মানটা 1 থেকে বড় হয়। আরেকটা ফর্মুলা আছে a 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r, এটা কখন হবে? যদি r এর মানটা কোনো কারণে 1 থেকে ছোট হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন তোমরা বলো এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই হবে? যদি গুণোত্তর ধারার সমষ্টি সূত্র এইটা অ্যাপ্লাই